দেখেন এইজের জন্য আমাদের যে ইফ ফাংশনটা ছিল, এই ইফ ফাংশনে আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমাকে বলে যে ইফের স্ট্রাকচার কি। আমি কালকে বেশ কয়েকটা ফাংশনের স্ট্রাকচার বলে দিয়েছিলাম, ঠিক আছে? তো বলে যে ইফ ফাংশনটার স্ট্রাকচার লিখেন, ইফ ফাংশনটার স্ট্রাকচার লিখেন। তো মন মতো একটা স্ট্রাকচার বানিয়ে দিলেন আমি খাতায়। ইফের স্ট্রাকচার হচ্ছে ইফ, তারপরে কি কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন থাকবে এবং কন্ডিশন ট্রু হলে একটা কিছু ঘটবে এবং ফলস হলে একটা কিছু ঘটবে। এটা হচ্ছে ইফের নর্মাল কন্ডিশন। এখন আমি এটা যদি দেই, যেমন ধরেন এখানে কি লেখা আছে যে 1 থেকে 12 হলে কত চিলড্রেন, 18 থেকে 25 হলে ইয়থ, আর 26 থেকে 44 হলে অ্যাডাল্ট, ঠিক আছে? তো এই যে ইফ ফাংশনটা নিয়ে আমি কাজ করব, এখানে আমি লিখতে পারি যে ইজ ইকুয়াল টু ইফ আমার এইজ না নাকি আলীকে চেক করব, এইজ কাজ করে না কবিতা, দেখেন এইজ যদি 30 বা কত বলছে 12 1 থেকে 12 মধ্যে হয়, 1 থেকে 12 মধ্যে হয়, মানে 1 থেকে 12, তার মানে 12 নিচে ধরে নিলাম, 12 বা সমান বা তার নিচে যদি হয় তাহলে কি দিবেন চিলড্রেন। চিলড্রেন কথাটা লেখার আগে আমাকে কি করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে, ঠিক আছে? আর আদারওয়াইজ ইয়থ ধরেন একটা দিলাম আর কি, ঠিক আছে? এটা দিলাম, দেওয়ার পরে এভাবে টান দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? কি হয়েছে 12 উপরে, ও ভুল দিছি, 12 নিচে হবে, তাই না? হ্যাঁ দিচ্ছি, আপনি ওই দূরে গিয়ে বসে থাকেন, তা জুম করে করে আপনার কাছে নিয়ে যাই। যদি 12 ইজ ইকুয়াল টু, এখানে লিখি কি লিখলাম একটু আগে, ইফ চলে গেল C2 যদি, এটা লিখেন না আমি দেখাচ্ছি, এটা বুঝেন আগে। C2 যদি 12 নিচে নিচে বা তার সমান হয় তাহলে কি দিব চিলড্রেন, আর আদারওয়াইজ ইয়থ, ঠিক আছে? যদি দেই তাহলে প্রথমে ইয়থ আসতেছে, তারপরে সবই ইয়থ আসতেছে। কেন? কারণ 12 নিচে কেউই নাই। এখন যদি আপনি এখানে 11 দেন তাহলে একটা চিলড্রেন আসবে, রাইট? আসলো। তাহলে এখানে অ্যাকচুয়ালি ইফের কাজ কি হয়, সে কি করবে ইয়থ আনবে, না হয় ট্রু হলে, কন্ডিশন ট্রু হলে একটা কিছু ঘটবে আর ফলস হলে একটা কিছু ঘটবে। বাট আপনার এখানে একটা কন্ডিশন না, তো 3টা কন্ডিশন, রাইট? তাহলে এটাকে বলা হয় কন্ডিশনের ভিতরে কন্ডিশন, অর্থাৎ একটা ইফ লিখলেন, এটা হলো ইফের নর্মাল স্ট্রাকচার, তাই না? ইফ ফাংশনের নর্মাল স্ট্রাকচার। যদি বলে ম্যাক্স ফাংশনের নর্মাল স্ট্রাকচার কি, ইজ ইকুয়াল টু ম্যাক্স নাম্বার 1 নাম্বার 2 কমা দিয়ে এরকম ডট ডট ডট, তাই না? নাম্বার 1 কমা দিয়ে নাম্বার 2, তারপর কমা দিয়ে ডট ডট ডট, এরকম, হ্যাঁ? এটা তো যদি একটা ইফের ভিতরে আরেকটা ইফ থাকে, একটা কন্ডিশন, হ্যাঁ মানে ইফের ভিতরে ইফ, একটা কন্ডিশনের ভিতরে একটা কন্ডিশন দিলেন, তারপর ট্রু দিলেন, কিন্তু যদি ফলস হয় তখন আরেকটা ইফ ঢুকবে, আরেকটা ইফ ঢুকবে, বাট এই ট্রু হলে ট্রু হলো,
আর না হলে ফলস হলে আরেকটা ইফ ঢুকলো, আরেকটা ইফের জন্য আরেকটা কন্ডিশন দিলেন, না ট্রু দিলেন। এবার ধরেন আর নাই, সেক্ষেত্রে ফলস কি হবে, তারপর ডাবল ওই যে আরেকটা লিখে আসছিলেন ইফ, ওই ইফের শেষ হবে। তাহলে কি ঘটতেছে, ম্যাগনিফায়ার হচ্ছে একটা ভেজাল্লা জিনিস। ম্যাগনিফায়ার কই গেছে, এটা হারিয়ে গেছে। তাহলে কি ঘটলো, আমরা ইফ কন্ডিশন দিলাম, একটা কন্ডিশন দিলাম, এই কন্ডিশনটা প্রথমে দিছিলাম যে এই কন্ডিশনের জন্য আমি লিখছিলাম যে ইফ কে আমার C2 না জানি কি ছিল, B2, C2তে যদি 12 নিচে লেখেন না বুঝেন, দেখেন 12 নিচে হয় বা সমান হয় তাহলে দেব হচ্ছে কি চিলড্রেন। আর আরেকটা হচ্ছে ফলস হলে, না এগুলো লেখা দরকার নাই, এগুলো তো বোঝার জন্য বলতেছি, কন্ডিশন এখনো তো সূত্র আসেই নেই। তাহলে যদি ট্রু হয়, চিলড্রেন যদি 12 নিচে যদি হয় তাহলে কি দিব, চিলড্রেন, আদারওয়াইজ ইয়থ, রাইট। আচ্ছা তাহলে এখন এটা গেল সিম্পল, যদি একটা কন্ডিশন, যেমন পাস হলে পাস, আদারওয়াইজ ফেল, 33 এর নিচে যদি হয়, কালকে যেটা করছিলেন। এবার এখানে এটা বলতেছে না, এখানে আরেকটু ডিটেলস করে বলতেছে যে ওরা দুইটা কন্ডিশন দিয়েছে, যে এত থেকে এতর মধ্যে হলে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, ইফ C2 যদি 12 নিচে বা তার সমান হয় তাহলে কি দিব, চিলড্রেন, আদারওয়াইজ এবার ইফ দিয়ে আরেকটা মানে ফলসের জন্য আগে ইয়ত লিখতাম, সেখানে আমরা আরেকটা ইফ ঢুকিয়ে দিচ্ছি, দেওয়ার পরে বলতেছি ইফ C2 যদি 18 থেকে 25-এর উপরে হয়, 18 থেকে 25-এ মানে এবার ধরেন 25-এর উপরে, খেয়াল রাখবেন যখন আপনি ধরবেন সব হাইয়েস্ট রেঞ্জগুলো আগে ধরবেন, যখন আপনি এভাবে ধরা শুরু করবেন, এটা একটা হাইয়েস্ট রেঞ্জ, এই টুকুর মধ্যে হাইয়েস্ট রেঞ্জ কে আছে 12, 18 থেকে 25-এর মধ্যে 25, 44 থেকে হলে 40, তাহলে নেক্সট হচ্ছে 25-এর নিচে হয় তাহলে দিবেন কি ইয়ত, ওকে। আর তারপরে যদি আরেকটা কন্ডিশন আছে, নো লিখার প্রয়োজন নাই, তখন আর লিখার প্রয়োজন হয় না, তখন কি হবে, অ্যাডাল্ট লিখে দিবেন। সবসময় মনে রাখবেন যতগুলো কন্ডিশন থাকবে ইফ একটা কম হবে। আমার কটা কন্ডিশন আছে, 3টা, কিন্তু আমার হ্যাঁ 2টা ইফ হবে, আরেকটা ওই ট্রু না হলে যা হবে ওটাকে কভার করে ফেলে, বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ অবশ্যই সব, হ্যাঁ নিয়ম এটাই যে হায়েস্ট ধরলে সব হায়েস্ট ধরতে হবে। আমি এভাবে লিখছি, আপনি চাইলে একটু ডিফারেন্ট করে লিখতে পারেন, কন্ডিশন আপনি ডিফারেন্ট ওয়েতেও লিখতে পারেন, কি যে আমি কি লিখছি, সব গ্রেটার দেন দিয়ে লিখছি, স্মলার দেন দিয়ে লিখছি, আপনি সব গ্রেটার দেন দিয়ে লেখেন, হ্যাঁ। তো এইটা আপনারা লিখেন, এটা আপনারা লিখবেন, কোথায় লিখবেন, আমার ফরম্যাটে লিখবেন, বাট এটা লিখেন পরে বলবো আর কি, এখনই এই কথা বলবো না, আপনারা এটাই লিখবেন আপাতত আপনারা এটা আগে প্র্যাকটিস করেন, ঠিক আছে। এগুলো থাকবে, থাকার দরকার আছে নাই, থাকুক সমস্যা নেই, লিখবেন হচ্ছে এইটা, ওকে। আচ্ছা আপনারা লিখতে লিখতে আমি আর একটু কাজ করি, সেটা হচ্ছে ফর এজ ক্যাটাগরি, রাইট। তাহলে আপনাকে যদি বলে যে ইফ এর স্ট্রাকচার কি, তখন আপনি কোনটা দিবেন, এইটা কন্ডিশন, ম্যাক্স মিনের স্ট্রাকচার জাস্ট নাম্বার 1, নাম্বার সামের স্ট্রাকচারও নাম্বার 1 নাম্বার 2 দিয়ে, ঠিক আছে। আচ্ছা তো এটা দিলেন, দেওয়ার পরে এটা তো পেস্ট করলে কাজ হয়ে যাবে, ঠিক আছে।
তো কপি করলাম, লিখছেন সবাই? আচ্ছা লেখেন, সমস্যা নেই, আমি এখানে অন্য কিছু লিখতে থাকি। না আপনারা তো কাজে লিখবেনই, এটা লেখার দরকার নেই, ওরা লেখে এই জন্য আমি বলতেছি আর কি, লেখার আসলে একটু দরকার নেই, আমি সব দিয়েই দিই। এই যে ইফের জন্য একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, আরটা হচ্ছে ওইটা। এটা আপনি যখন এক্সেলে লিখতে যাবেন তখন আপনাকে কালারিং করে বুঝিয়ে দিবে যে এই একটা ইফ ক্লোজ হয়েছে আর একটা ইফ বাকি আছে। ঠিক আছে, ফর এইজ ক্যাটাগরি এটা লিখছি, তার আগে ফর ম্যাক্স ছিল মনে হয়, তাই না? ফর মিনিমাম। আচ্ছা আমি ওগুলো লিখতে থাকি, আপনারা এগুলো লেখেন। এটা লেখা হলে বলেন, আবার কোন সময় চলে যায়। না শেষ কোথায়, আরো আছে তো, লিখছেন? ওকে। আচ্ছা এটা এখন আমরা এই জিনিসটাই সবাই লিখছি, লেখার দরকার নাই, দেখেন আপনার আগে আগে বুঝেন বিষয়টা, লিখতে লিখতে তো শহীদ হয়ে যান, ভুলভাল লেখেন, সূত্র ভুলভাল লেখেন, ওই যে মানে মুখস্থ করেন যে সূত্র ভুলভাল লেখেন, মানে তুলতে গিয়েও ভুলভাল লেখেন, তাড়াহুড়া করে লিখেন তো ভুল লিখে ফেলেন। আচ্ছা তাহলে চিলড্রেন ইয়ুথ অ্যাডাল্ট হলো, রাইট? এবার বলছে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নেই। প্রথম কাজ বলছে যে চিলড্রেনের জন্য কি করতে, ওই যে সামনে একটা জিনিস রেখে আসছিলাম, যে চিলড্রেন জন্য কি কালার হবে, গ্রিন কালার হবে, ইয়ুথের জন্য ইয়েলো কালার, অ্যাডাল্টের জন্য রেড কালার। তাহলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল রুলস টেক্সট দ্যাট কন্টেন্স চিলড্রেন, হচ্ছে কি গ্রিন কালার, রাইট? চিলড্রেন গ্রিন, একই সেলে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস টেক্সট দ্যাট কন্টেন্স ইয়ুথ ইয়েলো, রাইট? আর কন্ডিশনাল হাইলাইট সেল রুলস টেক্সট দ্যাট কন্টেন্স অ্যাডাল্ট হচ্ছে রেড। ওকে দিলাম, এবার যেখানে যেখানে যা আছে সেই অনুযায়ী কালারিং হয়ে যাবে, রাইট? কমে দিছি, ঠিক আছে। তাহলে কত আছে ওটা অ্যাকচুয়ালি 30, আপনি যে 30 দিয়ে রাখেন, ও নিজে নিজে চেঞ্জ হবে, সমস্যা নাই। কিন্তু যখন আপনার অ্যাসেসর এসে এটা চেঞ্জ করে দিবে তখনই আপনার চিলড্রেনটা চলে আসবে, মানে ডাইনামিক হতে হবে আর কি, আপনি এটা করছেন এটাই, তারপরে অ্যাসেসর এসে একটু চেঞ্জ করে দেখবে, বা আপনাকে বলবে যে আপনি এখানে এত দিয়ে দেখেন তো, আপনি 55 দিয়ে দেখেন তো ভ্যালিডেশন হয় কিনা, ওকে তাহলে ভ্যালিডেশন হয়েছে, তাহলে সে বুঝবে যে আপনি কাজ ঠিক মতো করছেন। তারপরে এগুলো এভাবে চেক করে দেন বলবে যে এখানে তাহলে 3টা রেঞ্জ আছে তো দিয়ে দেখেন, 67 দিয়ে দেখেন, 67 কি হবে? হবে না, কারণ এরর মেসেজ দিবে, তাই না? হ্যাঁ ছোট কিছু একটা দিতে হবে আর কি। আচ্ছা তো দেখেন এটা হওয়ার পরে এখানে ক্ষান্ত না, আরো কাজ আছে। কি কাজ? সেটা হচ্ছে আপনার, তারা বলছে যে তাহলে আমার এই কাজটা ভ্যালিডেশন করছি, মানে আমি যদি শুরু থেকে শুরু করি, ভ্যালিডেট করছি, এস ক্যাটাগরিতে কালারিং দিছি, সাম অ্যাভারেজ কাউন্ট ম্যাক্স মিন সব বের করছি, এবার ইফ এইজ ক্যাটাগরিও বেস করছি, ঠিক আছে। এবার আমার নেক্সট কাজ হচ্ছে কে এবং এল সেলে এই ভি লুকআপ করা। ভি লুকআপের কাজ কি? ভি লুকআপ মিনস যে আপনি একটা বড় টেবিল আছে, বড় টেবিল বলতে এটাকে বোঝাচ্ছি, এই পুরোটা টেবিল, এই টেবিলে অনেক কিছু আছে, নেম আছে, এজ আছে, ম্যাক্স মিনের ব্যাপার আছে, আবার এখানে এজ ক্যাটাগরি আসছে। এখন ওরা বলতেছে যে না, যে আমি সব দেখতে চাই না, আমি শুধু নাম আর তার সে কোন ক্যাটাগরিতে এজ ক্যাটাগরিতে বিলং করে আমি শুধু সেইটুকু দেখতে চাই। একটা বড় টেবিল থেকে ছোট টেবিলে ডাটা পড়ানো, যেমন ধরেন এটা, যেমন ধরেন আমাদের এই আড়ংয়ের একটা ব্রাঞ্চ আছে এখানে মোহাম্মদপুরের এখানে, আরেকটা ব্রাঞ্চ আছে ওয়ারিতে, আরেকটা ব্রাঞ্চ আছে মগবাজার, আরেকটা ব্রাঞ্চ আছে ধরেন গুলশান, তাই না? এখন আড়ংয়ের যে মানে মেইন
লোক মানে কি মেয়েটা না, হ্যাঁ, ও ধরো জানতে চাইলো যে ওই পার্টিকুলার ইয়েতে কিরকম সেল হয়েছে, তখন ও কি দেখবে বা ওই পার্টিকুলার এমপ্লয়ি কতটুকু সেল করছে। তো তার সমস্ত কিছু ইনফরমেশন আছে, সে কখন এন্ট্রি নিচ্ছে, কখন এক্সিট নিচ্ছে, এরকম অনেক ইনফরমেশন আছে। তো সেখান থেকে সে শুধু দেখতে চাচ্ছে যে এই পার্সনটা মে থেকে জুন বা জুলাইয়ে কিরকম সেল করছে। বড় ডাটা থেকে ছোট কিছু দেখাটাকে বলা হচ্ছে ভিলুকআপ। ভিলুকআপে এখানেও আমার বিরাট একটা সেল ইয়ে আছে, তাই না, টেবিল আছে। এখান থেকে আমি শুধু কি কি দেখব, নেম কে আর এল সেলে নেম আর এইচ ক্যাটাগরি দেখব। ঠিক আছে, নেম আর এইচ ক্যাটাগরি দেখব। তাহলে রাখলাম নেম, নেম তারপরে এইচ ক্যাটাগরি। দেখেন এখানে দেখা দিচ্ছে এইটা হচ্ছে নেম, আলী নেম না, আর এটা হচ্ছে এইচ ক্যাটাগরি, নেম আর এইচ ক্যাটাগরি। ঠিক আছে, আর উপরে লেখা কি ভিলুকআপ টেবিল। কি ব্যাপার, আমি এইটুকু লিখলাম তাতে ও হ্যাং হয়ে গেল। ভিলুকআপ টেবিল হচ্ছে যে আপনার ভার্টিক্যালি ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্যই আমরা ভিলুকআপ করি। এক্স লুকআপ আছে হরিজন্টালি ডাটাকে রিপ্রেজেন্ট করে, ভিলুকআপ হচ্ছে ভার্টিক্যালি ডাটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে ভিলুকআপের স্ট্রাকচার দেখি, যেহেতু পিসি হ্যাং হয়ে গেছে। ভিলুকআপ টেবিলে দুইটা জিনিস আছে, একটা কি, একটা হচ্ছে নেম আনবেন, নেমগুলো আনতে হবে, আর এইচ ক্যাটাগরি আনতে হবে, রাইট। তো নেম ফর নেম ফিল্ড আপনারা কি করবেন, নেম ফিল্ডে লিস্ট আকারে ডাটা আনতে হবে, লিস্ট আকারে ডাটা, নেম ফর নেম ফিল্ড, নেম ফিল্ডে লিস্ট আকারে ডাটা আনতে হবে। মুন্নি কি করে দেখেন তো, ঘুমায় মনে হয়। লিস্ট আকারে ডাটা আনতে হবে। আর ফর এইচ ক্যাটাগরি আমাকে ভিলুকআপের সূত্র দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটুকু কি বুঝতে পারছি কোন অংশের কথা বলতেছি? ভিলুকআপ করব, ঠিক আছে। আচ্ছা, তো ভিলুকআপ টেবিলের নেম ফিল্ডের জন্য কি বলছি, লিস্ট আকারে ডাটা পড়বো। তাহলে সেই ডাটা কিভাবে পড়লামবো, আমাদের ডাটা তো অলরেডি আছে, আমি ধরেন এখানে উপরে একটু মার্চ করে লিখে নিলাম এটা একটা ভিলুকআপ টেবিল। ওকে, এটা ভিলুকআপ টেবিল। আর এইটুকুকে সুন্দর করে বোঝানোর জন্য একটু বর্ডার করে নেন। ওকে, তাহলে নেম ফিল্ডে কি পড়বো, ডাটা পড়বো, লিস্ট আকারে ডাটা পড়বো। তাহলে কি করতে হয়, ডাটা ভ্যালিডেশনে যাবেন, ডাটা টুলসে যাবেন, গিয়ে ডাটা ভ্যালিডেশন অপশনটা ক্লিক করবেন, করে এখানে কি লিখবেন, লিস্ট, আর সোর্স হিসেবে দেখা দিবেন এদেরকে, তারপরে ওকে মেরে দিবেন। ঠিক আছে, কি করলাম, আমি যেই ফিল্ডে লিস্ট আকারে ডাটা আনবো তাকে আগে গেলাম, গিয়ে কি করলাম, ডাটা ভ্যালিডেশন অপশানে গেলাম, লিস্ট, অ্যালাউ ফিল্ডে কি দিলাম লিস্ট, আর সোর্স ফিল্ডে কি দিলাম নামগুলো এ চিনিয়ে দিলাম, ওকে মেরে দিলাম। ঠিক আছে, তাহলে সবাই এসে গেল, হাসান আসলো, ইয়ে আসলো। এবার হাসানের করসপন্ডিং এজটা যেন চলে আসে, হাসানের করসপন্ডিং এজটা যেন চলে আসে, বা আলীর করসপন্ডিং এজটা যেন চলে আসে, সেই ব্যবস্থা করতে হবে। তাই
তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ভি লুকআপের সহযোগিতা নিব। ঠিক আছে, তাহলে নেম ফিল্ডের ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে ডাটা গেলাম, ডাটা ট্যাব, এগুলো লিখেন, এটা লিখতে পারেন, ডাটা ট্যাবে গেলেন, তারপর ডাটা ভ্যালিডেশন অপশানে গেলেন, ডাটা টুলস, মেবি ডাটা টুলস নামে একটা রিবন আছে, রিবনে গেলেন, যাওয়ার পরে কোথায় গেলেন, ডাটা ভ্যালিডেশন অপশন, সেখানে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স আসলো, তাই না? বক্স আসলো, এরপরে নেম ফিল্ডে না, লিস্ট, লিস্ট না তো, লিস্ট দিব, কাকে দিব, অ্যালাউ, অ্যালাউ, এই তো সুমাইয়া মেয়েটাকে এই জন্য আমি ভালোবাসি। লিস্ট আর সোর্স ফিল্ডে কই সে আচ্ছা, মিস করতেছিলাম তারে আমি। যে আপনার পেটে প্রবলেম আছে, ধন্য ধন্য হয়ে গেলাম আপনি আসলেন। আর সোর্স ফিল্ডে আমরা লিস্ট কিছু কি বলতেছেন, ফর নেম ফিল্ডে ডাটা ট্যাব, তারপর ডাটা টুলস রিবন, ডাটা, এই দেখেন ডাটাতে ডাটা ট্যাব, তারপরে ডাটা টুলস নামে যে রিবনটা আছে সেখানে গেলাম, ডাটা ভ্যালিডেশন অপশনকে চুজ করলাম, অ্যালাউ ফিল্ডে দিলাম লিস্ট, সোর্স ফিল্ডে দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, এরপরে এবার ভি লুকআপে কি করব, ভি লুকআপের জন্য স্ট্রাকচার, ভি লুকআপের স্ট্রাকচারও ইফের মতোই আসে, যে ভি লুকআপের স্ট্রাকচার কি, ঠিক আছে, ভি লুকআপের স্ট্রাকচার কি, ভি লুকআপের স্ট্রাকচার হচ্ছে লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কোন টেবিল থেকে ডাটা পড়বেন, কবিতা এক লাইনে বুঝবেন, তারপর কলাম ইন্ডেক্স নাম্বার, তারপরে কি জানি আছে, দাঁড়ান দেখানি, এই দেখেন আমার কিন্তু সূত্র মনে নেই, আমি কিন্তু কোনো সূত্র মুখস্থ করি না, আমি দেখে দেখে কাজ করি। এই যে দেখেন ভি লুকআপ, লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার, আর হচ্ছে রেঞ্জ অফ লুকআপ, রেঞ্জ লুকআপ, ঠিক আছে, এটা স্ট্রাকচার, স্ট্রাকচারটা মনে রাখতে হবে, কারণ স্ট্রাকচারটা এখন ইদানিং আপনার ইয়েতে আসে যে ভি লুকআপের সিনটেক্স লেখো, সিনটেক্স, স্ট্রাকচার বলে না, সিনটেক্স লিখো, রেঞ্জ লুকআপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভি লুকআপের জন্য আপনাদের কি সিনটেক্স, সিনটেক্স ভি লুকআপের সিনটেক্স কি, লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, মানে কার উপর ডিপেন্ড করে আপনি লুকআপ করবেন, কোন টেবিল থেকে পড়বেন, ওই টেবিলের কলাম ইন্ডেক্স কত, মানে কলাম নাম্বার কত, আর রেঞ্জ অফ লুকআপ, ঠিক আছে। তো যদি আমরা এখানে করতে চাই তাহলে এটা হবে, আমি ভি লুকআপ লিখলাম, ইজ ইকুয়াল টু ভি লুকআপ লিখলাম, এখানে দেখবো না, এখানে ধরেন নেম একটা চুজ করে দিব আর তার করসপন্ডিং এজটা দেখব, তাহলে ইজ ইকুয়াল টু ভি লুকআপ, ট্যাবে ক্লিক করব, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু অলওয়েজ তার পাশের জন্য, যার উপর ডিপেন্ড করে লুকআপ দেখবেন তাকে আগে চুজ করলাম, লুকআপ ভ্যালু, এখানে যদি আমি সারা দিই তাহলে সারার করসপন্ডিং এজটা আসবে, তাহলে লুকআপ ভ্যালুকে ঠিক তার পাশেরটা, যেখানে ভি লুকআপ লিখতেছি তার ঠিক পাশের কলামটাই হচ্ছে লুকআপ ভ্যালু, বা পাশের সেলটাই হচ্ছে লুকআপ ভ্যালু। এবার টেবিলকে আমি আগেই বলছি বড় ফিল্ড থেকে পড়বো, বড় টেবিল থেকে পড়বো, তাহলে সিরিয়াল নাম্বার আমার রাখার দরকার নেই, আমি নেম থেকে পড়াশোনা করতেছি, তাই না, এই যে নেম, তাহলে নেম থেকে পড়লাম,
টেবিলটা চিনিয়ে দিলাম। এবার টেবিল যতটুক চিনাইছি ওইটুক টেবিলকে F4 দিয়ে লক করে দিলাম, ঠিক আছে, যাতে এই টেবিলের বাইরে অন্য কিছু সে না পড়ে। এবার এই যে রেড কালারের একটা সাইন আসছে, তাই না, এই সাইনে কলাম ইন্ডেক্স নাম্বার কত? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 নাম্বার কলাম। এবার রেঞ্জ অফ লুকআপ, যদি এখানে রেঞ্জ লুকআপ এখানে একটা ব্যাপার আছে, আমি আপাতত 0 দিলাম, 0 দিয়ে ব্র্যাকেট কি করলাম, ক্লোজ করে দিলাম। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে 0 কেন দিলাম আর 1 কেন দিলাম না? 0 আর 1 হয়, 0 আর 1 কেন দিলাম না? 0 মিনস অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ, দেখেন 0 মিনস অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ, আর 1 মিনস এক্স্যাক্টলি ম্যাচ। তাহলে আপনার এই যে নামের বানানটা লিখছেন, কি লিখছেন? রিয়াদ, RIAD, এটা হতে পারে। আবার রিয়াদ বানান এরকম হতে পারে, RIYED, এরকম হতে পারে, বা RYAD, রিয়াদ। এক একজন এক একভাবে লেখে। রিয়াদ, আমাদের একটা রিয়াদ ভাই ছিল, রিয়াদ এভাবে লিখতে উনি, ঠিক আছে। তো অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ মানে এইটাও নেবে, এই স্পেলিংটাও নেবে। অ্যাপ্রক্সিমেটলি ম্যাচে এইটার জন্য আপনাকে, আপনার কাজ কি, এখানে নাম দেখাবেন, তার করসপন্ডিং ভ্যালু দেখাবেন, তাই না? তো এখন এই যে রিয়াদ বানান এখানে আছে RIAD, আর আপনি এখানে লিখলেন RIYAD, অ্যাপ্রক্সিমেটলি ম্যাচের ক্ষেত্রে এটার জন্য আপনাকে ভ্যালু দেখাবে। আর যদি এক্স্যাক্টলি ম্যাচ দিতেন তাহলে RIAD মানে RIAD পাইলেই ও ভ্যালু দেখাবে, আদারওয়াইজ ভ্যালু দেখাবে না। এক্সাক্ট ম্যাচ মানে যা স্পেলিং আছে এক্স্যাক্টলি সেম স্পেলিং লাগবে, সেই স্পেলিং হলেই, স্পেলিং বুঝেন তো, মানে বানান, ঠিক আছে। তাহলে এখন ম্যাডাম আপনি তো লিখলেন, সূত্র আসলো না কেন, এনে কেন? হ্যাঁ, না, আমি এখানে চুজই তো করি নাই, কার জন্য ভ্যালু দেখাবে আমাকে আগে চুজ করে দিতে হবে যে তুমি রিয়াদের জন্য ভ্যালু দেখাও, তারপরে এক্স্যাক্টলি ম্যাচ আলাদা ম্যাচ, বুঝতে পারছেন? এনে আসা মানে আপনার সূত্র হয় নাই, আপনি সূত্র পারেন না তা না, তার মানে হচ্ছে আপনি এখানে চুজ করেন নাই কার জন্য ভ্যালু দেখতে হবে, আগে ভ্যালু দেখে তারপরে সে ওটার জন্য আপনাকে ভ্যালু দেখাবে, ঠিক আছে। আর এক্স্যাক্টলি ম্যাচের যে ব্যাপারটা আছে এটা সব সময় কাজ করে না, বাট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। অনেক সময় আপনাকে অ্যাসেসর জিজ্ঞাসা করতে পারে যে 0 আর 1 কেন দিলেন, শুধু সূত্র লিখে দিলেই হবে না, আরেকজনটা দেখে সূত্র লিখে দিলেন তাতে হবে না, বলবে যে কেন আপনি এখানে 0 দিলেন, কেন এখানে 1 দিলেন, তখন আপনি জাস্ট এটা বলে দেবেন যে 0 মানে, আর মুখস্থ করার দরকার নেই, আপনি বলবেন যে স্যার 0 মানে অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ মানে স্পেলিংটা সেম সেম হতে হবে, আর এক্সাক্ট ম্যাচ মানে যা আছে তাই হইতে হবে, ঠিক আছে। এই বাস, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। তাহলে আমার ভি লুকআপের ক্ষেত্রে সূত্র কি? ভি লুকআপ, লুকআপ ভ্যালু, এবার টেবিল অ্যারে, টেবিল লুকআপ ভ্যালু হচ্ছে কি তার পাশের টাইপ, মানে এত কিছু বোঝার দরকার নেই। ভি লুকআপ আমরা কন্টিনিউয়াস করতে থাকবো, আমাদের আপনারা যদি খেয়াল করেন আপনাদের প্রত্যেকটা টুলসে একবার করে ভি লুকআপ আছে কমন, তাহলে কখনো নেম এত কিছু করার দরকার নেই, ঠিক তার পাশেরটা যা যা ভিলুকআপ করবো, ভিলুকআপের সূত্রটা যখন লিখবো ঠিক তার পাশের সেলটাই হচ্ছে আমার লুকআপ ভ্যালু। এবার টেবিল অ্যারে কি, পুরোটা টেবিল, যতটুকু টেবিল অংশ আছে, হ্যাঁ F4 দিয়ে লক করতে হবে। এবার ওই টেবিলে যাকে দেখবো, মানে এস ক্যাটাগরিকে দেখবো সে কত নাম্বার কলামে আছে, বলেন কত নাম্বার, দাঁড়ান কবিতারে বলেন, এই যে টেবিলের কলাম ইন্ডেক্স নাম্বার কত, আমার টেবিলটা দেখেন, 8 নাম্বার, তাহলে 8,
0 টোটাল কলাম না, এই টেবিলে কাকে খুঁজতেছেন? আপনি যদি কাউন্টকে খুঁজেন তাহলে কাউন্ট কোন হবে? এই টেবিলে ও কত নাম্বার ঘরে আছে যাকে খুঁজতেছেন, ঠিক আছে? কাকে খুঁজতেছেন? এইচ ক্যাটাগরিকে খুঁজতেছেন। কার সাপেক্ষে? নেমের সাপেক্ষে। তাহলে নেম থেকে শুরু করে এইচ ক্যাটাগরিটা কত দূর আছে, কত নাম্বার কলামে আছে, অর্থাৎ এই টেবিলে, যে বড় টেবিলটা না, কিন্তু এই যে ধরলাম এই লাল টেবিলটা কত নাম্বার কলামে আছে এইচ ক্যাটাগরি, তাকে দেখলেন। আপনি যদি একটা ভুল করেন, কলাম ইন্ডেক্স নাম্বার যদি 9 দেন, তাহলে আর ডাটা কি করতে পারবে না, পড়তে পারবে না, এরর দেখাইছে 9। কারণ কি? 9-এ এই ঘর থেকে 9 মানে যে কলাম যেখানে কিছুই নাই, ঠিক আছে? তাহলে আর পড়তে পারবেন না, এবং টেবিলটাও ধরে নাই, ঠিক আছে? তো দ্যাট ইজ কল ভি লুকআপ। এবার ভি লুকআপ হয়ে যাওয়ার পরে আপনার আর কোনো কাজ নাই, বলছে যে তুমি 2D বার কলাম চার্ট নাও, ঠিক আছে? কার সাপেক্ষে? এইচ ফিল্ড আর নেম ফিল্ডের সাপেক্ষে। এখন এক একজনকে যদি চার্ট আনতে বলি, তারা কি করে? ইনসার্টে গিয়ে চার্টে চলে যায়। 2D বার কলাম চার্ট, এই যেগুলা আসবে কিছু, কেন আসবে না? আমরা তো বলিই নাই কার সাপেক্ষে তুমি বার চার্ট করবা। আপনাকে বলতে হবে নেম এবং এইচ ফিল্ডের সাপেক্ষে একটা চার্ট ইনসার্ট করো, তবেই সে চার্টটা ইনসার্ট করতে পারবে। এবার বলে দেয় অনেক সময় 2D বার কলাম চার্ট বসছে, এজন্য 2D বার কলাম চার্ট নিছি, নেম ফিল্ড দিছি, এইচ ফিল্ড দিছি, কাহিনী খতম। নো, কাহিনী খতম না, যেটুকু করছেন এটুকু সেভ, ঠিক আছে? এই যে ধরলাম কাকে কাকে করব, ও বলে দিছে যে তুমি এইচ ফিল্ড আর নেম ফিল্ডকে ধরো। তারপর ধরলাম, এই যে ধরছি, ধরছি মানে সিলেক্ট করছি আর কি। সিলেক্ট করে ইনসার্ট 2D বার কলামের জায়গায় আপনার মনে হইলো যে আমরা এবার এমনি কলাম চার্ট নিব, এই, ঠিক আছে? যে চার্টটা বলবে আপনি সেই চার্টটা নেবেন, কাহিনী খতম, ঠিক আছে? তো নিলাম, নেওয়ার পরে এখন কথা হচ্ছে আমার আপনাদের কাছে প্রশ্ন, যে আপনারা কেউ এটা নিয়ে আমাকে প্রশ্ন করলেন না যে ম্যাডাম, যেমন মানে আমি যদি ভুল ভালো পড়াই, আপনারা ওই ভুল ভালোই প্র্যাকটিস করবেন। হ্যাঁ করছি তো, ওই যে নেম আর কে তো করছি। কি সে কি কি কয়? কেতে কে আছে নেম, আর এতে এলে আছে ও গেছে আজকে। এখানে এইচ ক্যাটাগরিটা লিখা নাই, বুঝছেন? ভুলে আসে নাই। নেম, নেম আর এখানে এইচ ক্যাটাগরি আসবে, তারপরে আপনার নেমে আলী। ও আচ্ছা আচ্ছা, তাহলে কে আর এল সেলে এটা লিখছে, তাই না? এখন বুঝেন এখানে একটা বড় গ্যাঞ্জাম আছে, আপনারা এই গ্যাঞ্জামটা ধরেন নাই, খুবই আশ্চর্য হয়েছে। যাই হোক, দেখেন আপনাকে আমি একটা আপনারা আপনাদেরকে আমি এটা প্র্যাকটিস করতে দেব, কিন্তু আমার আপনাদেরকে একটা বিরাট কোশ্চেন আছে যে 12-র, এটা আপনারা পারবেন কিনা জানি না আমি, 1 থেকে 12-র মধ্যে হলে চিলড্রেন, ওকে, তাহলে 1 থেকে 12 পর্যন্ত আমার সবকিছু ঠিক আছে। ওটা তো বলছি যে লিখা লাগে না। 1 থেকে 12 হলে চিলড্রেন, ডান, ঠিক আছে? সূত্র, এই সূত্র অনুযায়ী, হ্যাঁ, এই 13 থেকে 18 রেঞ্জের একজনকে যদি দেন, এর জন্য কি দেখাইতেছে? ইয়ত। আপনার স্পেসিফিকেশন অনুযায়ী কি সে পায় ইয়তে? কেউ কোশ্চেন করলেন না। তারপরে ওকে,
একটা রেঞ্জ আছে, এক থেকে 12। ওকে, রেঞ্জটা হওয়া উচিত ছিল 1 থেকে 12। ওকে, 13 থেকে 25 এই রেঞ্জ হলেও ঠিক আছে। এবার 26 থেকে 18, অর্থাৎ সিকোয়েন্স আছে, কোনো মানে সিকোয়েন্স মেনটেন করছে। সেক্ষেত্রে এই যে সূত্রটা লিখছি এটা অ্যাপ্লিকেবল। আমি এখন যে সূত্রটা লিখছি সেটা অ্যাপ্লিকেবল কেন? যদি মাঝখানে কোনো ব্রেক না থাকে। এ শেষ হয়েছে তার ইমিডিয়েট পয়েন্টটাই থেকে শুরু হয়েছে, আবার এ শেষ হয়েছে তার ইমিডিয়েট পয়েন্ট থেকেই শুরু হয়েছে, তাহলে আপনার এই সূত্র অ্যাপ্লিকেবল। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়, কিন্তু এটাতে যেহেতু তেমন কোনো কাজ নাই, এই একটা জায়গায় এসে একটা পেজ গিমাইরা দিচ্ছে। এটা মুন্নি সলভ করবে। মুন্নি না কইছে যে ভিডিও দেখে সলভ করুন, এটা মুন্নি সলভ করে আমার দেবে। ঠিক আছে, যে কিভাবে এই জিনিসটা সলভ হবে। এই যে মাঝখানে যে একটা গ্যাপ রেঞ্জ আছে, আপনাকে অ্যাসেসর এসে বলবে যে ঠিক আছে 1 থেকে 12 তুমি চিলড্রেন দাও, 13 থেকে 17 এই রেঞ্জকে তুমি দিবা হচ্ছে নট অ্যাপ্লিকেবল এই টুলস অনুযায়ী, বা এনএসসি নট স্পেসিফিক। আপনাকে, আপনি জানেন যে এত থেকে এত বয়সে ইয়ত হয়, হ্যাঁ আপনি সবই জানেন, সবই বুঝেন, কিন্তু আপনি যেদিন যেই টুলস পাবেন বা যে প্রশ্নটা পাবেন আপনাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, সেখানে যা আছে সেটাই ইমপ্লিমেন্ট করতে হবে। তো বেটার হিসেবে ওনারা বলে দেয় যে 13 থেকে 17 এই রেঞ্জটাতে আপনি দিবেন কি নট অ্যাপ্লিকেবল, মানে এই রেঞ্জ অনুযায়ী বলে নাই কি আছে, এখানে বলা নাই কি আছে, অথবা নট স্পেসিফিক। আর বাকি সব কিছুর জন্য ইয়ত আর অ্যাডাল্ট দিবেন। বাকি রেঞ্জটা তো ঠিক আছে, 18 থেকে 25, 25-এর পরে ইমিডিয়েট 26, ঠিক আছে, বাট এই রেঞ্জের জন্য কি করবেন। এবার সূত্রটা আমি চেঞ্জ করে দেখাই, মুন্নি দেওয়ার এটা হবে না, আমি আগেই জানি, আমি নিজে দেখাই দিই আপনাদেরকে। এক্ষেত্রে ইফ তো অবশ্যই, ইফ অবশ্যই, কিন্তু নতুন একটা ফাংশনকে আজকে চেনাবো, সেটা হচ্ছে অর ফাংশন। যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেন তারা হয়তো জানেন অর এবং এন্ড দুইটা ফাংশন আছে। গেট ইয়েস পড়ছেন। অরের ফাংশনালিটি কি? 0-0-তে কি দেখায়? 0-0-তে 0-0-তে 0, 1-1-এ 1, 0-1-এ 0। দেখেন দেখেন আমি বলি, ওরে 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 তাই আমি ভুল করতে পারি, কারণ অনেকদিন আগে পড়ছি তো। আমি একটু দেখি, দাঁড়ান, আমি মুখস্থ না করে যদি বলে দেখি, আমার লজিক্যালি বলি, ভুল হতে পারে আমার, আমি লজিক্যালি বলি। যেটি জীবনে মানে 500-50-100 দিয়ে ভাগ করতে পারে না, ও তো আজকে ক্লাস থেকে বের হয়ে যাবে। ও কইব যে আয় হ্যাঁ রে কি করতেছে ম্যাডাম। আমি রিকল করি, হ্যাঁ দেখি মনে আছে কিনা, আমার অনেক পড়ছি এবং আমারও ফেভারিট ছিল এটা। 0-0-তে আমি বলতেছি অরের জন্য প্রথমে থাকে কি 0-0, মানে ইনপুট একটা গেটের একটা লাইন দিয়ে লাইন 1, তাই না? আপনাদের বোঝার দরকার নেই, আমি জাস্ট এমনিতে নিজে বুঝি। লাইন 2, তাই না? গেটটা চিন্তা করেন, হ্যাঁ তাহলে 0-0 একটা আছে, 0-1 হয় একটা, 1-0 হয়, 1-1-এ একটা কিছু ঘটে, তাই না? এটা হলো অর ফাংশন, রাইট? অর ফাংশনের ক্ষেত্রে একটা কিছু ঘটবে।
আচ্ছা আবার বলে দিচ্ছি, বলছি একটু পরে বলছি। তাহলে আমার কন্ডিশন যখন হবে তখন এরকম হবে, ইফ আমরা কি লিখতেছিলাম C2 12, রাইট? C2 লেস দেন 12। এখানে আমি বলে দিব অ্যান্ড ফাংশনটাকে কল করব, এবার বলবো C2 লেস দেন 12 কমা একটা আছে 1 এর চেয়ে বড়, এভাবে লিখি 1 এর চেয়ে বড় বা তার সমান, কমা দিয়ে যা আছে C2 লেস দেন ইকুয়াল 12 হলে কি দিব? এখন এখানে একটা কন্ডিশন চেক করতেছি না, এখানে এন্ড দিয়ে অ্যাকচুয়ালি দুইটা কন্ডিশন চেক করতেছি, জাস্ট এইটুকুই ডিফারেন্স। দিলাম কি চিলড্রেন, এখানে কি একটা কন্ডিশন চেক করছিলাম আর এখন কি করতেছি দুইটা কন্ডিশন, যেহেতু দুইটা কন্ডিশনই চেক করবে এজন্য একটা কি বানাই দিছি এন্ড বানাই দিছি, ঠিক আছে? এবার চিলড্রেন করলো, আদারওয়াইজ কি করবে, ইফ এন্ড C2 যদি কত আছে 18 না জানি কত আছে 18 উপরে বা তার সমান, কমা C2 25 নিচে বা তার সমান যদি হয় সেক্ষেত্রে কি দিব ইয়ত। এবার আদারওয়াইজ বলছিলাম কিন্তু কি দিব অ্যাডাল্ট, বাট নো, এখানে আমরা আরেকটা লুপ চালাবো, ইফ এন্ড আরেকটা কি রেঞ্জ আছে C2 যদি বড় লেস দেন কত ছিল 26 এর উপরে, অথবা C2 যদি 44 এর নিচে হয়, তাহলে কি দিব, তাহলে আদারওয়াইজ কি হবে নট স্পেসিফিক। হ্যাঁ ওই যে একটা গ্যাঞ্জাম করে দিছে তারা, আদারওয়াইজ নট স্পেসিফিক, বুঝছেন? মানে এই কন্ডিশনও যদি ট্রু না হয়, এটাতে ঢুকলো, ঢুকে দেখলো যে চিলড্রেন কিনা, ওকে ঢুকলো, আমি একটু পরে ওখানে গিয়ে দেখাবো নট স্পেসিফিক NSC, আপনি যে কোনো কিছু লিখতে পারেন, একটা হাইফেন দিলেও দিতে পারেন। হ্যাঁ কয়টা, তিনটা ইফ, তাহলে তিনটা ব্র্যাকেট ক্লোজ হবে। এখন আমি আপনাদেরকে একটা বলি, একটা নাম্বার ধরেন আমি বললাম যে মিশকাত আপনার বয়স কত, আনুমানিক বলেন, এক্সাক্ট বলতে হবে না, 90, 19 বা 20, আনুমানিক 18 তো হবে না, আরো বেশি, হ্যাঁ ধরেন 22 ধরলাম। এখন ধরলাম যে মিশকাতের এজ হচ্ছে 22, তাহলে আপনার যখন চেক করবে তখন ধরেন C2তে মিশকাতের এজটাই আছে 22, তাহলে 22-এ এই লুপে আসবে, প্রথম থেকে কিন্তু চেক করে যাবে যে C2 ইজ ইকুয়াল টু 22, এই লুপে কি আছে পড়ে না, একের চেয়ে বড় ওকে, বাট 12-র চেয়ে ছোট, 22 কি 12 ছোট না, তাহলে এই লুপে ঢুকবে চিলড্রেন প্রিন্ট করবে না, তাহলে এই কন্ডিশন ট্রু হলো না, দেন কোথায় যাবে পরের কন্ডিশনে যাবে, পরে গিয়ে 22 কি 18-র উপরে, ওকে 22 18-র উপরে না, হ্যাঁ 25-এর নিচে, 25-এর নিচে পাইছে, তাহলে কি প্রিন্ট করবে ইয়তকে প্রিন্ট করে দেবে। এবার আমারও মিশকাতের বয়স ধরেন 13, এবার মিশকাতের বয়স কত বা C2-তে কি আছে 13, তাহলে একের উপর একের বড়, 13 কি একের বড়,
12 ছোট, 12 বড়, তাহলে এই কন্ডিশনে ঢুকবে, এইটাতে চলে আসবে, রাইট? এসে বলবে যে 13 উপরে কিনা, 13 কি 18 নিচে কিনা, ইয়েস। 25 নিচে হলো, কেমনে হলো? কি বলছি, 18 উপরে 13? ওরে রে, এগুলা কি রে, এখানে তো ভুল হয়েছে। আঠেরোর নিচে, এই দাঁড়ান দাঁড়ান, আচ্ছা শোনেন, ঠিক আছে, হ্যাঁ 13 কি 18 উপরে বলেন? C2 তে এখন কত আছে? C2 তে কত আছে? 13। 13 কি 18 উপরে? তাহলে এটা যাবে, এই লুপেও ঢুকবে না, লুপ ঢুকবে কি এখানে আসবে, সেম। নো, দুইটা কন্ডিশনের একটা কন্ডিশনও মিলছে না, তাহলে কি হবে? এই যে 13 থেকে 17 এই রেঞ্জটা তারা মিস করে গেছে, এজন্য আমাদের এত বড় সূত্রটা লিখতে হলো। বুঝলে এটা অ্যাকচুয়ালি কিছুই না, আর না বুঝলে এত বড় সূত্র ম্যাডাম, ঠিক আছে? মানে অলওয়েজ, মানে এক্সেল অলওয়েজ আপনাকে এটা মানে প্রত্যেকটা লুপ দেখে। অ্যাকচুয়ালি আমি একটু আগে একটা ইয়ে করছিলাম, ফ্লো চার্ট করছিলাম, মনে হয় গেছে গা, সেভ করি নাই। এই বুঝতে পারছেন? তাহলে 12 ক্ষেত্রে ওকে, যখনই সে দুইটা কন্ডিশনের একটা কন্ডিশনও পাচ্ছে না, যেমন ধরেন প্রথম কি আলিতে কত দিছি 12, এই কন্ডিশন অনুযায়ী 12 কি 1 এর বড় কিনা, ইয়েস, এবং 12 সমান, তার মানে চিলড্রেন প্রিন্ট। দুইটা কন্ডিশনের একটা কন্ডিশন ম্যাচ, দুইটা কন্ডিশনই ফুলফিল হয়েছে, চিলড্রেন প্রিন্ট করে দিছে। এবার 25 এর ক্ষেত্রে কি করছে, 18 উপর, এই প্রথম এটাতে আসছে, এসে দেখছে যে নো, এখানে আমি প্রিন্ট করতে পারবো না, ঠিক তারপরে ইফে চলে গেছে, এসে দেখছে যে ওকে 18 উপরে এবং 25 সমান, ওকে ইয়ক প্রিন্ট করে দিছে। তারপরে এইগুলোতে আর যাই নাই, এখানে প্রিন্ট করে দিছে, আউটপুট প্রিন্ট করা শেষ, তো শেষ, বাইরে চলে আসছে, ঠিক আছে? আর তারপরে এইটার ক্ষেত্রে কি করছে, এটার ক্ষেত্রে সে ঘুরছে, প্রথমে এখানে পাইছে, ফুলফিল পারছে, পারে নাই, এরপর এখানে আসছে, একও পায় নাই, এগুলো তো পাবেই না, রেঞ্জ এটার পরে তো আর এগুলো তো পাওয়াই যাবে না, কিন্তু ও ঘুরে, সবগুলোতেই ঘুরে ঘুরে দেখে যে না, এটাও হচ্ছে না, দেন তিনটা কন্ডিশনের একটা কন্ডিশনও ফুলফিল হয় নাই, দেন কি করছে, ওই যে লেফট যা আছে ওটা প্রিন্ট করে দিচ্ছে। এই জায়গাটা মেবি আপনারা একটু কনফিউজ হয়ে গেছেন। করবেন তো, এখন তো করবেন। এনএসসি মানে নট স্পেসিফিক বানাইছি, আপনি যদি চান যে বলেন আমি এখানে একটা হাইফেন দিয়ে রাখুন, কেউ আপনাকে না করবে না, কিন্তু আপনাকে একটা কিছু দিতেই হবে এই রেঞ্জের জন্য, নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তারপরে আপনি এখানে যা আছে 30 আছে মনে না, এখানে কত আছে 30, তারপর 25, ঠিক আছে, 28, তারপর 32, না 32 এর আগে আরেকটা কি জানি আছে, 30, 28, আরে কি কয় 32, 44, না না, কবিতা, কবিতা 30, 25, 30, 28, 32, 44, 30, 25, 30, 28, ওই যে আরেকটা খালি খাওয়ার কথা কয়, ও আছে দাওয়াত দাওয়াত নিয়ে, ওর না আছে এই যে ক্ষেত্রে কোনো কিছু, ও আছে খাওয়া। হ্যাঁ, তুমি জান্নাত সারাক্ষণ এই খাওয়া নিয়েই থাকো, ঠিক আছে?